সাংবাদিক বন্ধুগণ, ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে এডিসির ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ৮ম সাধারণ নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী তালিকা আজকে আমরা ঘোষণা করব। প্রার্থী ঘোষণার আগে দুই একটা কথা একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষ, কি এডিসি এলাকার ভেতরের কি এডিসি এলাকার বাইরের, কেন্দ্রীয় সরকার নির্ধারিত যে গাইডলাইন কোভিডের ইনজেকশন নেওয়ার ব্যাপারে, টিকা নেওয়ার ব্যাপারে, এইটা মেনে আমরা আহ্বান জানাচ্ছি যেই বয়সের যেই ক্যাটাগরির লোকদের কোভিডের টিকা নেওয়া উচিত, তারা নির্ভয়ে গিয়ে সরকারি কেন্দ্রগুলোতে, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোভিডের টিকা নেবেন। আমাদের রাজ্যেও যাতে এটাকে যথাযথভাবে মোকাবেলা করতে পারি, তার সম্প্রসারণ যেটা পুনরায় ঘটছে গোটা পৃথিবীতে, সেই আবেদন প্রথম রাখব। মূল যে পয়েন্ট, সেই পয়েন্ট হচ্ছে এডিসি ইলেকশন তো ঘোষণা হয়ে গেছে, ৪ এপ্রিল হওয়ার কথা। আমরা এই যে ৮ম সাধারণ নির্বাচন জেলা পরিষদের, এই নির্বাচনকে শুধু এডিসি এলাকার নির্বাচন বলে ভাবি না। এটা গোটা রাজ্যের জনগণের নির্বাচন। ভোট দেবেন এডিসি এলাকার যারা নথিভুক্ত ভোটার, কিন্তু এই নির্বাচন গোটা রাজ্যের জাতি, উপজাতি, হিন্দু, মুসলিম সমস্ত অংশের মানুষের নির্বাচন হিসাবেই এটাকে বামফ্রন্ট দেখতে চায় এবং সেইভাবে সবাইকে দেখার জন্য আবেদন করব। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা এই নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছি, ত্রিপুরার এই গুরুত্বপূর্ণ নির্বাচন, যেই পরিস্থিতিতে দুটো দিকই আছে, গোটা দেশব্যাপী এবং আমাদের রাজ্যেও। একদিকে হচ্ছে কেন্দ্রের মোদী সরকারের যে কর্পোরেট সাম্প্রদায়িক স্বার্থ রক্ষার যত রকম প্রচেষ্টা, সমস্ত প্রচেষ্টাগুলো ওরা নিচ্ছে, পদক্ষেপ গ্রহণ করছে। অন্যদিকে তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ, বিশেষ করে কৃষক আন্দোলন দিয়ে যেটা শুরু হলো, শ্রমিক আন্দোলন, বেকারদের আন্দোলন, কর্মরত ট্রেড ইউনিয়নগুলোর আক্রমণ, প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রাম তীব্রতর হচ্ছে, যার প্রতিফলন দেখছি গত কয়েক মাসের মধ্যে বিভিন্ন রাজ্যে জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় সংস্থাগুলোর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপির ফল খারাপ হয়েছে। খারাপ হওয়ার কারণ এইটা নয়া উদারবাদী নীতি নেওয়ার কারণে বেকারি বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এগুলোর দাম বাড়ছে। অন্যদিকে মানুষের আয় কমছে, কাজ নেই, ছাঁটাই হচ্ছে, এবং নতুন কোনো কর্মসংস্থানের উদ্যোগ এখানে নেই। কারণ কেন্দ্রীয় সরকার
কৃষকদেরকে, শ্রমিকদেরকে সম্পদ সৃষ্টিকারী বলে ভাবেন না। তারা ভাবেন আদানি আদানি এবং বাইরের যারা বহুজাতিক সংস্থাগুলো আছে তারাই নাকি সম্পদ সৃষ্টি করে, সুতরাং তাদের সাহায্যে গোটা দেশকে আত্মত্যাগ করতে হবে। এই যে ইতিবাচক দিক রয়েছে তার প্রভাব আমাদের রাজ্যের 2018-2019 এবং এখনকার যে পরিস্থিতি সেখানে সর্বভারতীয় পরিবেশ পরিস্থিতি প্রভাব পড়তে বাধ্য। এটা ঘটনা যে গত 3 বছরে একটা নির্বাচনও সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি, শান্তিপূর্ণ হয়নি। কোনো গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার নাই, কোনো আইনের শাসন নাই। প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে, খুন হচ্ছে, মেয়েরা নির্যাতিত হচ্ছে, অনাহার, অভাব, আত্মহত্যা করছে। সরকারের কোনো খেয়াল নেই। বিজেপি আইপিএফটি জোট সরকার, যাতে কেউ প্রতিবাদ না করতে পারে তার জন্য গুন্ডাদের লেলিয়ে দেয়, পুলিশকে লেলিয়ে দেয়, মামলা হামলা। এই মামলা হামলার রাজনীতি ওরা করছে কারণ ওরা দুর্বল। গোটা দেশে তার মাটি কেঁপে গেছে, তার প্রভাব এখানে পড়ছে। এখানকার মানুষও উঠে দাঁড়াবার জন্য তৈরি হচ্ছে। সুতরাং এই উভয় দিক নিয়েই একটা বিশেষ ধরনের পরিস্থিতির মধ্যে এডিসি নির্বাচনে আমরা যাচ্ছি। আমাদের নির্বাচন তো জানেন ব্যক্তিভিত্তিক না, নীতিভিত্তিক। গালিগালাজ করার নির্বাচন না, বিকল্প। সেই বিকল্প কি নিয়ে আমরা নির্বাচন করব? অমুককে বকলাম, তমুককে বকলাম। নিশ্চিতভাবেই বিজেপি আইপিএফটি জোট, তার যে ব্যর্থতা, তার যে হামলা, তার যে আক্রমণ, তার যে জুমলাবাজি, বিজেপি এবং তার মিত্রদের পরাস্ত করার জন্য নিশ্চিতভাবেই আমরা বলবো। এবং তাতে গিয়ে শুধু বিজেপি এবং তার মিত্রদের পরাস্ত করা না, যারা আমাদের রাজ্যের ঐক্য, দেশের ঐক্য বিনষ্ট করতে চায়, বিভেদকামী, বিচ্ছিন্নতাবাদী শক্তি নানান স্লোগান দিয়ে, আওয়াজ করে, এগুলোর বিরুদ্ধেও মতাদর্শগত লড়াই আমাদের চলবে। আমরা নির্বাচনে যে ইস্যুগুলো আমরা আনতে চাই, প্রধানত 4-5টা ইস্যু। একটা ইস্যু হচ্ছে গোটা রাজ্যে যে লড়াইটা করছি আমরা, এডিসি এই নির্বাচনেও সেই লড়াইটা আমরা করব। সেটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লড়াই, গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরিয়ে দেবার লড়াই, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার বিরুদ্ধে যে লড়াইটা এখানে চলছে, সেখানেও সেই লড়াই নির্বাচনেও লড়ব আমরা এই ইস্যুটাকে নিয়ে। 2 নম্বর হচ্ছে উপজাতি এলাকার উন্নয়নে বামপন্থী আন্দোলনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। গণমুক্তি পরিষদের দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে, আমি বিস্তৃত বলতে চাই না। বামফ্রন্ট সরকার যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছিল উপজাতি এলাকায়, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। শ্মশানের স্তব্ধতা ওখানে বিরাজ করছে। অল্প কিছু লোক সমস্ত লুটে পুটে খাচ্ছে, বাকিরা দারুণভাবেই বিপদগ্রস্ত হয়েছেন। জীবন জীবিকা বলতে কিচ্ছু নাই। আমরা লড়ব বামফ্রন্ট পরিচালিত এডিসি যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো করা, এবং সামগ্রিকভাবে মানুষের হাতে নগদ টাকা বাজার তৈরি করা। গোটা রাজ্যের জন্য, এডিসি এলাকার জন্যেও
কিভাবে হতে পারে? এটা ছোট টিপলাল্যান্ড, বড় টিপলাল্যান্ড এগুলো করে কোনো কাজ হবে না, বোগাস। আমরা চাই সবাইকে সর্বজনীন রেশন, 2 টাকা কেজি দরে চাল। যারা ইনকাম ট্যাক্সের আওতার বাইরে সে আলাদা কথা, কিন্তু সাধারণভাবে এখন প্রায়োরিটি গ্রুপ, নন প্রায়োরিটি গ্রুপ আছে। আমরা চাই উপজাতি এলাকা এখনও খুব খারাপ অবস্থা, খাদ্য চাই, আমাদের কাজ চাই। শূন্যপদ আছে, এডিসিতে আছে, রাজ্য সরকারের এবং রাজ্য সরকারের অধীন যে সংস্থাগুলো আছে এগুলোতে যে সমস্ত পদ শূন্য রয়েছে সেগুলোতে কাজ চাই, লোক নিয়োগ করতে হবে। 10,323 প্রতিশ্রুতি ছিল, এটা গোটা রাজ্যের ক্ষেত্রে, এডিসি এলাকাতেও। তাদের চাকরির স্থায়ী সমাধান করবার জন্যে যে প্রতিশ্রুতি বিজেপি সরকার, আইপিএফটি সরকার দিয়েছিল সেটাকে পূরণ করতে হবে, ছাঁটাই বন্ধ করতে হবে এবং রেগাতে 200 দিন ন্যূনতম কাজের ব্যবস্থা করতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে। তাদেরই দাবি, প্রতিশ্রুতি ছিল 340 টাকা। রাস্তাঘাট, হাট বাজার, বিদ্যুৎ, পানীয় জল, তারপরে এগ্রিকালচার, কৃষি, তার সেচ, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছিল বামফ্রন্ট পরিচালিত এডিসি এবং আগের বামফ্রন্ট সরকার যৌথভাবে কাজের মধ্য দিয়ে, সেই রকম পরিস্থিতিই বিকল্প, ওইটাই বিকল্প। এটা সমাজপতিদের ভাতা দেওয়া, অমুক সমুক এগুলো করে লাভ নেই। সামাজিক ভাতার পরিমাণ বাড়াতে হবে, সামাজিক ভাতা আরও বেশি সংখ্যক লোককে দিতে হবে। অনেকের নাম বাদ গেছে, বেআইনিভাবে, অন্যায়ভাবে গরিব মানুষ, বয়স্ক, তাদের ভাতা বাদ গেছে, এগুলো ভাতা দিতে হবে। তো সামাজিক পেনশন আমাদের চা উপজাতি এলাকায় একটা আয়ের ব্যবস্থা। দেখার কোনো লোক নাই, এদের উপরে ভিত্তি করে শিল্প তৈরি করার কথা ছিল, ছোট মাঝারি, লোক নাই। শুধু উপজাতি উন্নয়নের কথা বলে নানান বিষয়ে অবতারণা করলে তো হবে না। বাস্তব হচ্ছে খাদ্য, কাজ, সামাজিক পেনশন, শিক্ষা, ঘরবাড়ি এবং পাট্টা প্রাপ্তদের পুনর্বাসন, ক্যাটাগরিক্যালি আমরা বলতে চাই। এর জন্য বামফ্রন্ট যা করেছিল সেটাই আমাদের বিকল্প, সেই বিকল্প নিয়েই আমরা লড়াই করব। 3 নম্বর হচ্ছে এডিসির ক্ষমতায়ন, এডিসির শক্তি আরও বাড়ানো, ক্ষমতা আরও বাড়ানো। বহু জুমলা কমিটি এসছে ত্রিপুরায়, হাই লেভেল কমিটি, নানান কমিটি, এগুলো বিধানসভা নির্বাচনের আগেই করার জন্য। আমরা জানতাম কিচ্ছু হয়নি। এখন আবার নোমেনক্লেচার, নামটা চেঞ্জ করে একটা বিশাল কিছু করে নেওয়ার একটা চিন্তা কিছু কিছু সংবাদপত্রে আমরা লক্ষ্য করছি, এগুলো বোগাস। সব রাজনৈতিক দল মিলে আলোচনা করুক, কে কি চায়, আলোচনা হোক কিভাবে আমরা নীতিগতভাবে আলাদা রাজ্য, আলাদা ত্রিপুরাল্যান্ড বাদে যতটা স্বায়ত্ত শাসন দেওয়া সম্ভব সংবিধানের মধ্যে থেকে, এইটা দিতে আমরা রাজি আছি। কিন্তু এরা তো স্বশাসন নষ্ট করছে, বিনষ্ট করছে, জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে নানান জায়গায়।
তো আমরা চাই যে স্বশাসন, ক্ষমতা বাড়ানো, ভাষা। আজকের লড়াই, এই ধনঞ্জয় ত্রিপুরা মারা গেল, খুন হলো পুলিশের হাতে, পুলিশের গুলিতে। অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, রিজার্ভেশন মানা হচ্ছে না, এসসি এসটি গোটা রাজ্যে, এডিসি এলাকায়, এডিসি এলাকার বাইরে, গোটা দেশেই মানা হচ্ছে না, আমাদের রাজ্যেও না। স্বাভাবিকভাবেই রিজার্ভেশন আমরা চাই। সর্বোপরি যেটা আমরা চাই, ঐক্যবদ্ধ ত্রিপুরা, ঐক্যবদ্ধ ভারত। সব অংশের, সব ধর্মের, সব জাতি জনজাতি, সব ধরনের মানুষের ঐক্য আমরা গড়ে তুলতে চাই। এটাই আমাদের স্লোগান। আমাদের স্লোগান ছোট ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ছোট বাঙালিস্তান, গ্রেটার বাঙালিস্তান নয়। আমরা এগুলোর বিরোধিতা করি। এগুলো প্ররোচনা সৃষ্টি করা, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করা। তো ন্যাচারালি এই ইস্যুগুলোই হচ্ছে আমাদের আন্দোলনের প্রধান ফোকাস। তাতে 1 নম্বর ফোকাসে থাকবে খাদ্য এবং কাজ। এই নিয়ে আমরা লড়াই করতে চাই। এই লড়াইতে বামফ্রন্টের প্রার্থী তালিকা আমি এখন ঘোষণা করছি। এই প্রার্থীদের যে বিভিন্ন দলের যে চিহ্ন রয়েছে, সেই নির্বাচনী প্রতীকে ভোট দেবেন। ভোট দিয়ে বামপন্থীদের বিজয়ী করবেন। অতীতে আপনারা দেখেছেন 1990 সালে কংগ্রেস যুব সমিতি রাজ্য সরকারে জোর করে ছিনিয়ে নিল এডিসি। লুট ছাড়া কিচ্ছু হয়নি। এরপরে 2000 সাল বামফ্রন্ট সরকার ছিল, ওখানেও বামপন্থীরা ছিল এডিসিতে। কেন্দ্রে ওখানে সম্ভবত বিজেপি সরকার নতুন এসছে, এই মোদীর নেতৃত্বে না, সম্ভবত বাজপেয়ী নেতৃত্বে। বারবারে আবেদন জানানো হলো যে একটা সাংবিধানিক সংস্থা নিয়ে যাচ্ছে বন্দুকের জোরে। আমরা রাজনৈতিক দলগুলোকে চিনেছি যারা সাহায্য করেছেন বিভিন্নভাবে, কেউ ইলেকশনে দাঁড়িয়ে, কেউ ইলেকশনে না দাঁড়িয়ে, কেউ বিভিন্নভাবে সাহায্য করে। তো কি হয়েছে, বামপন্থীরা ছাড়া এডিসিতে গণতন্ত্র বিকশিত হয় না, উন্নয়ন চলে না, শুধু তোলাবাজি, শুধু দুর্নীতি। আমরা দেখেছি তো এই 2000 সালে কদিন টিকলো, 5 বছরে 6 জন না কজন সিএম, 4 জন সিএম হয়েছিল। এখন কেউ যদি বলেন যে না, কেন্দ্রে মোদী সরকার, এখানেও মোদী এবং মোদীর পক্ষের লোক যারা আছেন তারা এক হও, আবার এডিসি তো মানে তৃতীয় ইঞ্জিন। সিঙ্গেল ইঞ্জিন ফেল, ডাবল ইঞ্জিন ফেল, এখন তৃতীয় ইঞ্জিন। জামানত জব্দ করতে হবে এদের। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্যে আমরা নির্বাচন কমিশনকে বলেছি কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য সুনির্দিষ্টভাবে। আমরা আশা করব তারা পদক্ষেপ নেবেন এবং প্রধান ভূমিকা গ্রহণ করতে হবে জনগণকে। বামপন্থী যে শক্তি রয়েছে, এই শক্তিগুলোর নেতৃত্বে জনগণকে নিজের ভোট পছন্দমতো প্রার্থীকে দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এবং আমরা আবেদন জানাবো, একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থী সরকার এডিসিতে, বামপন্থী শক্তি। এই বামপন্থী শক্তিই একমাত্র আজকের এই উপজাতি এলাকার কিংবা রাজ্যের যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাগুলোকে নিরসনে কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে।
এখন এখানে 28টা আসন, জানেন আপনারা সবাই যে 3টা আসন ছাড়া বাকি সবগুলো তফসিলি উপজাতি সংরক্ষিত। মাছমারা, দশদা কাঞ্চনপুর, মনু, সৈলেংটা, এই 3টা কেন্দ্র ছাড়া বাকি 25টা কেন্দ্র তফসিলি উপজাতি সংরক্ষিত। তো এখানে যে চার্ট আপনাদের দেয়া হবে তাতে তফসিলি উপজাতি লেখা হয়নি। আবার 3টা যে অসংরক্ষিত এইটাতেও অসংরক্ষিত লেখা হয়নি। তো এইটা আপনারা সেইভাবে দেখবেন। এগুলো এই 3টা ছাড়া বাকিগুলো তফসিলি উপজাতি সংরক্ষিত হবে। দামছড়া, জম্পুই, এতে আমাদের প্রার্থী সিপিআইএমের রাজেন্দ্র রিয়াং সিটিং ছিলেন। মাছমারা ফরওয়ার্ড ব্লক নারায়ণ ভৌমিক নতুন। দশদা কাঞ্চনপুর সিপিআইএম দিচ্ছেন পুরনো যে ছিলেন ললিত দেবনাথ। করমছড়া সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছেন শান্তিমণি চাকমা। সামনু কেন্দ্রে সিপিআইএমের চাম্পারাই আসলং, তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হিসেবে। মনু, সৈলেংটা মতিলাল শুক্লবৈদ্য আগের পুরনো সিপিআইএমের পক্ষ থেকে। ড্যামছড়া, কচুছড়া বদরভূম হালাম সিপিআইএম। গঙ্গানগর, গন্ডাছড়া, এখানে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে অলেন্দ্র রিয়াং। হালাহালি, আসারামবাড়ি, সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে অরুণ দেববর্মা। কুলাই চাম্পাহর কেন্দ্রে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে ছাত্রনেতা সুখময় দেববর্মা। মহারানী তেলিয়ামুড়াতে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে মহিলা ঝর্ণা দেববর্মা। রামচন্দ্রঘাটে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে জয়শ্রী দেববর্মা অ্যাডভোকেট। সিমনা তমাকারি কেন্দ্রে কুমুদ দেববর্মা সিপিআইএমের আগের জনই থাকছেন। বুজ্জংনগর, ওয়াকিনগর, সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে প্রদীপ দেববর্মা। জিরানিয়াতে সিপিআইএম আগের যিনি ছিলেন রাধাচরণ দেববর্মা, তিনি এবারও বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মান্দাই, পুলিনপুর, সুকুমার দেববর্মা পুরনো সিপিআইএম। পেকুয়ারজলা, জন্মেজয়নগর, সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে ছাত্রনেতা নেতাজি দেববর্মা। টাকারজলা, জম্পুই, এখানে নতুন প্রার্থী দেওয়া হচ্ছে মহিলা প্রার্থী অঞ্জনা কলই দেববর্মা। আমতলী, গোলাঘাটি কেন্দ্রে সিপিআইএমের পুরনো প্রার্থী থাকছে মায়ারানী দেববর্মা। কিল্লা, বাগমাতে সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে অমৃত সাধন জমাতিয়া। মহারানী চেলাগাং কেন্দ্রে আরএসপি নতুন প্রার্থী দিচ্ছে হারাধন জমাতিয়া। কাঠালিয়া, মির্জা রাজাপুর, সিপিআইএম তার পুরনো প্রার্থীকেই দাঁড় করাচ্ছে বামফ্রন্টের প্রার্থী হিসাবে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন পরীক্ষিত মুরাসিং। অম্পিনগর, তাতে সিপিআইএম পুরনো প্রার্থীকেই রাখছে ভক্ত কলই। রাইমা ভ্যালি, এখানেও সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে প্রবীণ ত্রিপুরা, যদিও নবীন, নামটা প্রবীণ ত্রিপুরা কিন্তু নবীন।
নতুন বাজার মালবাসা সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে মগেন্দ্র রিয়াং। বীরচন্দ্রনগর কলসি সিপিআই নতুন প্রার্থী দিচ্ছে সত্যজিৎ রিয়াং। পূর্ব মহরীপুর ভুরাতলি সিপিআইএম নতুন প্রার্থী দিচ্ছে যোগেন্দ্র ত্রিপুরা কন্টেস্ট করবেন। শিলাছড়ি মনুবঙ্কুল সেখানেও নতুন প্রার্থী হচ্ছেন সিপিআইএমের উচাথই মগ। এই 28টা আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকায় 4 জন মহিলা আছেন, আর নতুন প্রার্থী আছেন 17 জন, 11 জন আছেন পুরনো প্রার্থী, আর অধিকাংশই হচ্ছে 50 বছরের নিচে, তাই তো? অধিকাংশ প্রার্থী হচ্ছেন 50 বছরের নিচে, তারা নতুনভাবে ইলেকশন লড়াই করছেন। এই হচ্ছে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা সংক্রান্ত যে বিষয় এবং তার সঙ্গে যে লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনী লড়াইটা করতে যাচ্ছি সেই সম্পর্কে আমাদের বামফ্রন্টের তরফ থেকে বক্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে বা ক্ল্যারিফিকেশন থাকে বলতে পারেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন আপনারা? প্রাধান্য দিয়েছি প্রথম যিনি ছিলেন তার পারফরমেন্সটা কীরকম ছিল, যদি চেঞ্জ করতে হয় তাইলে যথাসম্ভব লেখাপড়া জানা নতুন ছেলে মেয়ে দেওয়া যায় কিনা, এটি আমরা চেষ্টা করেছি। নিশ্চিতভাবেই রাজনৈতিকভাবে বামপন্থী পরিবারের লোক হতে হবে, সেটা তো কোনো কথা না। তবে বড় কমিউনিস্ট এরকম চিন্তাভাবনা এটা করা সম্ভব না। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? এদের একটা করে, সিপিআই একটা, আরএসপি একটা, ফরওয়ার্ড ব্লক একটা, এই 3টা বাদ গেলে কতটা থাকে? 25টা সিপিআইএম, তাই তো?